ক্যানিং পশ্চিমে আসন্ন রাজনৈতিক সমীকরণকে সামনে রেখে সিপিআইএম ও আইএসএফ জোটের অবস্থান স্পষ্ট করলেন স্থানীয় সিপিআইএম নেতা প্রিয়ব্রত ঘোষ। জোটের লক্ষ্য, কৌশল এবং এলাকার জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি। উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের মৌলিক সমস্যাকে সামনে রেখেই এই জোট লড়াইয়ে নামছে বলে দাবি তার। পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার বার্তাও দেন তিনি। বছরের পর বছর শূন্য, এই বছর কি মনে হচ্ছে, পরিসংখ্যান কি বলছে? শূন্য অবশ্যই থাকবে না। লাল ঝান্ডা এটা আপনাকে একদম 100%-এর বেশি, 100%ই হয় আর কি। তো একদম নিশ্চিন্তে থাকুন এবং খুব 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 চমকপ্রদ ফল করতে চলেছে। আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, 1977 সালের পুনরাবৃত্তি আমি দেখতে পাচ্ছি। আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতায় আমি 1977 সালের পুনরাবৃত্তি এই 2026-এ আমি দেখতে পাচ্ছি। তাছাড়া যেটা মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি যেটা বিশেষ করে বলছেন যে বিজেপি আর সিপিএম দুজনে জোট বেঁধে একটা খেলা খেলছে টিএমসির বিরুদ্ধে, এই বিষয়ে আপনার কি মতামত? উনি 2011 সালে বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতায় এসছেন। দুবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কয়লামন্ত্রী এবং রেলমন্ত্রী বিজেপির জমানায়। এবং কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন যে তৃণমূলের জন্ম হয়েছে আরএসএস এর আঁতুর ঘরে। তৃণমূলের জন্ম হয়েছে আরএসএস এর আঁতুর ঘরে। উনি পরিষ্কার বলছেন যে নরেন্দ্র মোদী, এলকে আদবানি না থাকলে মমতা তৃণমূল দলটার জন্মই হতো না। এই ভেরি রিসেন্টলি, বা আপনারা হয়তো দেখেছেন। এরপরও মমতা ব্যানার্জি যদি এসব কথাবার্তা বলে, আসলে এত মিথ্যে কথা বলে তো ঘুম থেকে উঠেই শেষ অব্দি তো ইগনোর করি আমরা কথাগুলো। সবটাই মিথ্যা। ডিগ্রি যেরকম মিথ্যা ছিল, বাস্তবিক জীবনে সবটাই মিথ্যা। এসআইআর এর প্রসঙ্গকে এই ভোটের সময় আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এই এসআইআরটা আগে যখন হয়েছিল 3 বছর ধরে হয়েছিল, আর এখন হলো এত তড়িঘড়ি, এত কম সময়ের মধ্যে। এবং আমরা এর মধ্যে একটা পরিষ্কার বিজেপি বা আরএসএস এর সংঘ পরিবারের একটা অভিসন্ধি খুঁজে পাচ্ছি। এই সংখ্যালঘুদেরকে কোনো মতে এখান থেকে যদি বাদ দেওয়া যায়, এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমরা চরম বিরোধিতা করছি। আমরা বলেছি মৃত ভোটার বাদ দাও, শিফটেড ভোটার বাদ দাও, ভুয়ো ভোটার বাদ দাও, একজনেরও যেন জেনুইন ভোটারের নাম যেন বাদ না যায়। যদি বাদ যায় আমরা ছাড়বো। এটা হচ্ছে আমাদের বক্তব্য। সুপ্রিম কোর্টে এখন তো যেটা জানা আছে, সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে যাদের নাম বাদ গেছে তারা ভোট দিতে পারবে। ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ট্রাইব্যুনাল যা বলবে 27 তারিখে একটা, 22 তারিখে, 23 তারিখে যে নির্বাচনটা আছে তার জন্য 21 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে। সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোটটা হবে। আবার নেক্সট যে ইলেকট্রাল এটা বেরোবে ভোটার লিস্টটা, সেটা হচ্ছে 27 তারিখে। সেই 27 তারিখের ভোটার লিস্ট অনুযায়ী 29 তারিখের ভোটটা হবে। আর আপনাদের কি মনে হচ্ছে যে বিরোধী পার্টিগুলো কিরকম ভাবে? শুনুন, এই বছর আমার ধারণা বাম এবং আইএসএফ জোট এই রাজ্যে সরকার করতে চলেছে। না, আসলে যখন এত রকম সুবিধা আছে, সবকিছু হচ্ছে, তাহলে এই জোটটার কারণটা কি আইএসএফ এর সাথে? কারণ আমাদের তো লক্ষ্যটা, লড়াইটা আমরা শুধু আইএসএফ এর বলে নয়, আমরা সবার কাছে আহ্বান জানিয়েছিলাম যে বিজেপি এবং তৃণমূল এরা একই গাছের টাকার এপিঠ-ওপিঠ। তো একই কারখানা থেকে বেরোচ্ছে, শোরুমটা শুধু আলাদা। এদের বিরুদ্ধে, এবং এদের রাজনীতিটা হচ্ছে প্রধানত ধর্মভিত্তিক, এ ধর্মকে নিয়ে রাজনীতি করে। এবং এই ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে যত প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে, ক্লাব আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমরা সংঘবদ্ধ করতে চেয়েছি। আমরা আইএসএফকে সঙ্গে নিয়েছি, আমরা সিপিআইএমএল নামক নতুন একটি দলকেও সঙ্গে নিয়েছি এবছর বামফ্রন্টের বাইরে গিয়ে। তো আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা সাথে নিয়েছি, একসাথে চলছি, মানুষকে একজোট করার লড়াই। আজকে পশ্চিম ক্যানিং এর বিধায়ক এরকমই একটা বক্তব্য দিয়েছে যে সিপিএম বা আইএসএফকে যে ভোটটা বিজেপিকে না দিয়ে তৃণমূলকেই দেওয়া হয়, যাতে ভোটগুলো নষ্ট না হয়। এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। উনি বোধহয় ভুলে গেছেন
যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা ক্যানিং পশ্চিম অঞ্চলে সমস্ত বিরোধী দলের লোককে সাংঘাতিক অত্যাচার করে কোনো নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি, অর্থাৎ পঞ্চায়েত ভোট 2023-এ হয়নি, উনিই হতে দেননি। আজকে উনি সিপিএম এর কাছে ভোট চাইছেন, আইএসএফ এর কাছে সমর্থকদের কাছে ভোট ভিক্ষা করছেন। কোন মুখে করছেন? পঞ্চায়েত ভোটে কোনো বিরোধী দলকে, সিপিএম, আইএসএফ, বিজেপি, এসইউসিআই, আইএসএফ, প্রত্যেককে মার খেতে হয়েছে এবং কাউকে নমিনেশন দিতে দেওয়া হয়নি। এমনকি এমন একটা ঘটনা যে রাজ্যপালকে ছুটে আসতে হয়েছে এবং ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। ওনার বিরুদ্ধেই পঞ্চায়েত নির্বাচনে, ওনার বিরুদ্ধে, এসডিপিওর বিরুদ্ধে এবং থানার আইসির বিরুদ্ধে এফআইআর হয়েছে। আজকে নির্লজ্জের মতন উনি আইএসএফ এবং সিপিএম এর কাছে ভোট ভিক্ষা করছে। আসলে ওনার দৈন্য দশা, এটা হচ্ছে ওনার চরম দৈন্য দশা প্রকাশ করছে, চরম দৈন্য দশা। আর এছাড়া এই ধর্মনিরপেক্ষতা নিয়ে আপনি কি বলবেন? যেমন ধরুন, আমি সোজাসুজি বলছি, বিজেপি যেমন হিন্দুত্ববাদকে বেশি সমর্থন করছে, সেরকমভাবে যদি একভাবে দেখতে হয়, তৃণমূলও কিছুটা মুসলিম ঘেঁষাই, এবং তার সাথে রাজ্যে চাকরি নেই, এখানে হিন্দুদের পুজো করতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আপনার কি জানানো আছে? এক্স্যাক্টলি আমাদের দাবি হচ্ছে, আমাদের কথা ছিল, আমার বা আপনার বা আমাদের সবারই আলোচনা হওয়া উচিত আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, আমাদের অন্যান্য পরিষেবা, জল নিকাশি পরিষেবা, ইলেকট্রিসিটির পরিষেবা, এইগুলো বাদ দিয়ে খুব সুকৌশলে এটা আরএসএস এর প্ল্যান, বললাম না, স্ক্রিপ্টেড, এভরিথিং ইজ স্ক্রিপ্টেড বাই আরএসএস। এই আরএসএস এর মদতে এর এই ধর্মীয় তাসটা খেলছে বিজেপি, হিন্দুত্বের তাস। আর এ পাশ থেকে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসছে। এবং আজকে মমতা ব্যানার্জির সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় দোষ হচ্ছে এটাই যে উনি এই রাজ্যে বিজেপির কোনো অবস্থান ছিল না, কোনো একটা গ্রাম পঞ্চায়েত অব্দি ছিল না। আজকে বিজেপিকে উনি ধরে নিয়ে এসছেন, হাতে করে এই রাজ্যে প্রবেশ করিয়েছেন। একটা সাম্প্রদায়িক দল, যে দলটাকে আমাদের শ্রদ্ধেয় নেতা বলতেন অসভ্য এবং বর্বর বিজেপিকে, সেই দলটাকে হাতে করে নিয়ে এসছেন মমতা ব্যানার্জি, হাতে করে নিয়ে এসছেন। ফলে তৃণমূল এবং বিজেপির যে লড়াইটা দেখছেন, সবটাই গট আপ সেট আপ। এ দেখছেন না, তৃণমূলের লোক বিজেপিতে যাচ্ছে, বিজেপিতে লোক তৃণমূলে আসছে, এ দেওয়া নেওয়া এ তো দেখে আসছেন, আপনারা সবাই দেখে আসছেন। কিন্তু এই ক্ষেত্রে উল্টো কথাটা মমতা ব্যানার্জি বলছে, এই গোটা খেলাটা খেলছে সিপিএম আর বিজেপি, সেটা টিএমসির বিরুদ্ধে। আপনি একটা উদাহরণ দেখান যে সিপিএম এর লোক, বিজেপির লোক সিপিএম এ এসছে, সিপিএম তাকে গ্রহণ করেছে, করে নেতা বানিয়েছে। একটা উদাহরণ, কেরল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আমরা ক্ষমতায় ছিলাম, আপনি একটা উদাহরণ দেবেন, একটা উদাহরণ। আমরা কোনোদিন এরকম করি না। আমাদের দলে ঢোকাটা খুব মুশকিল এবং এই দলের সমর্থক হওয়াটা সম্ভব, কিন্তু এই দলের নেতা বা সদস্য হওয়াটা টাফ। সবশেষে আপনাদের কি মেসেজ বা কি বার্তা যুব সমাজ বা বাকি নবীন প্রবীণ যারা আছেন, এবং আপনাদের যদি সরকার কোনোভাবে গঠন হয়ে থাকে, তাহলে আগামী 5 বছরে কি আপনাদের পরিকল্পনা আছে? প্রথম কথা, আমি ক্যানিং পশ্চিমের কথাই বলছি। আমি ক্যানিং পশ্চিমের কথা বলছি, যদি আমরা সরকারে আসি, ক্যানিংয়ের গণতন্ত্র পুনরুদ্ধার করব। ক্যানিংয়ে একটা ভয়মুক্ত পরিবেশ, ক্যানিংয়ের ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটা মানুষ একটা আতঙ্কের মধ্যে দিন কাটায়। এই ভয়মুক্ত পরিবেশ, নদীর চর, নদীর বালি অবৈধভাবে তুলে নেওয়া, বিক্রি করে দেওয়া, এবং গোটা বাজার জুড়ে তোলাবাজি, এবং সারা বছর ধরে বিভিন্ন রক্তদান শিবিরে এই অনুষ্ঠান, অমুক উৎসব, তমুক উৎসবের নামে সাধারণ ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী অবধি যে পরিমাণ তোলা দেওয়া হয় এই নেতাদের, তৃণমূল নেতাদেরকে, এইগুলো সব বন্ধ। এবং বর্ষাকালে টোটাল ক্যানিংয়ের বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে থাকে। এই জল নিকাশি ব্যবস্থাকে আবার ঠিকঠাক করতে হবে, পুনরুদ্ধার করা যাবে, এবং এটা করা সম্ভব। এদের সদিচ্ছার অভাবে সেটা হচ্ছে না। আর এছাড়া এবং স্বাস্থ্য পরিষেবা এবং স্কুল পরিষেবা, শিক্ষা পরিষেবা, এটার দিকে আমাদের সবার ফার্স্ট নজর থাকবেই থাকবে। এবং শান্তিটা অবশ্যই, শান্তি এবং গণতন্ত্র ফেরাবই পশ্চিমে, এটা একদম কনফার্ম। আর এছাড়া আপনাদের বিশেষ করে আমরা দেখে এসেছি সিপিএম এর আমলে যুব সমাজের ভূমিকাটাও সবসময় অনেকটা বেশি থাকে,
এবার আপনারা নতুন করে কি বলতে চাইছেন যুব সমাজকে? আপনারা তো দেখছেন যারা লড়াই করছে ম্যাক্সিমামরাই যুবক যুবতীরাই লড়াই করছে। মীনাক্ষী থেকে, দীপশিখা থেকে শুরু করে, শাহানদীপ থেকে শুরু করে, কলতান থেকে শুরু করে। তো আমাদের কমিউনিস্ট পার্টি এভাবেই হয়, একটার পর একটা প্রজন্ম একটা প্রজন্মকে তৈরি করে। তো সেই পদ্ধতি অনুযায়ী হচ্ছে, এবং চারিদিকে যা সারা নতুনদের দিকে, নতুন প্রজন্মের দিকে, আমাদের শিক্ষিত প্রজন্ম তারা মাঠে দাঁড়িয়ে লড়াই করছে, মার খাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, তবু মাটি কামড়ে পড়ে রয়েছে এবং তারা নিশ্চিতভাবে জিতবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ, এই বাংলার মানুষ এই ধর্মের বিভাজনের খেলায় মাতবে না, ধর্মের আফিম খাবে না। কারণ এই বাংলার মাটি সম্প্রীতির মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলের মাটি। এই মাটিতেই শ্যামা সঙ্গীত লেখেন কাজী নজরুল ইসলাম, যে মাটিতে আপনি বসবাস করি। সেই মাটিতে ধর্মের তাস খেলে খুব একটা লাভ হয় না। অতীতে আপনারাও জেনে রাখবেন, মুসলিম লীগ বলে একটি দল ছিল, সেই দলটি উঠেই গেছে। ফলে ধর্মের তাস এখানে চলে না, বাংলায় অন্তত। সব মিলিয়ে ক্যানিংয়ের উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি সামনে এনেছেন সিপিআইএম নেতা প্রিয়ব্রত ঘোষ। তবে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তার উত্তর মিলবে ভোটের ফলাফলের পরেই। স্পন্দন কুমার পালের সাথে তিশা ভাদুরীর রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।